নমস্কার বন্ধুরা, গোপাপাল ভ্লগ অ্যান্ড কুকিংয়ের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে গুড মর্নিং জানিয়ে আজ আমি সানডে মানে রবিবারে সারাটা দিন কিভাবে কাটাবো সেটা প্রথমে একটু বলে নিচ্ছি। তারপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পটি আজ আমি আপনাদের পাঠ করে শোনাবো। সকাল 6:45 নাগাদ ঘুম থেকে উঠে দৈনন্দিন কাজকর্ম শুরু করেছি। কলকাতায় ছেলেমেয়ের পড়াশোনার জন্য যে ফ্ল্যাট নেওয়া আছে আমি সেখানেই আজকে আছি। সেখানেই আমার সানডেটা প্রতিদিন যেভাবে কাটে প্রত্যেক সানডে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর গল্প পাঠ তো আছেই। দৈনন্দিন যে কাজকর্মগুলো করি তার মধ্যে ডিপ ক্লিনিং করে নিচ্ছি। খাটের তলার থেকে আরম্ভ করে সমস্ত ঘরদোর খুব ভালো করে ঝাড় দেবো, কাচাকুচু করবো, রান্নাবান্না। আর ছেলেমেয়েরা একটু বাইরে গেছিলো, কি খাওয়া দাওয়া করেছে সেগুলো আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। মাসের যে বাজারপত্র এসেছে মানে মুদিখানার, সেগুলো গুছিয়ে তুলে রাখবো। এটাই আজ সারাদিনের কাজকর্ম চলবে। তাহলে ভিডিওটি দেখতে থাকুন আর আমি আপনাদের মহেশ গল্পটি যতটুকু সম্ভব আজকের ব্লগে পাঠ করা যায় ততটুকুই আপনাদের পাঠ করে শোনাচ্ছি। তাহলে মহেশ গল্পটি পড়া শুরু করলাম। মহেশ ছোট গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম পর্ব আজ আমি পাঠ করে শোনাচ্ছি। গ্রামের নাম কাশীপুর। গ্রাম ছোট, জমিদার আরও ছোট, তবু দাপটে তার প্রজারা টু শব্দটি করতে পারে না, এমনই তার প্রতাপ। ছোট ছেলের জন্মতিথি পূজা। পূজা সারিয়া তর্করত্ন দ্বীপ্রহর বেলায় বাটি ফিরিতেছিলেন। বৈশাখ শেষ হয়ে আসে, কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নাই। অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে। সম্মুখের দিগন্তজোড়া মাঠখানা জ্বলিয়া পুড়িয়া ফুটিফাটা হইয়া আছে, আর সেই লক্ষ্য ফাটল দিয়া ধরিত্রীর বুকের রক্ত নিরন্তর ধোঁয়া হইয়া উড়িয়া যাইতেছে। অগ্নিশিখার মতো তাহাদের সর্পিল ঊর্ধ্বগতির প্রতি চাহিয়া থাকিলে মাথা ঝিমঝিম করে, যেন নেশা লাগে। তাহারই সীমানায় পথের ধারে গফুরজোলার বাড়ি। তাহার মাটির প্রাচীর গড়িয়া গিয়া প্রাঙ্গণ আসিয়া পথে মিশিয়াছে এবং অন্তঃপুরের লজ্জাসম্ভ্রম পথিকের করুণায় আত্মসমর্পণ করিয়া নিশ্চিত হইয়াছে। পথের ধারে একটা পিটালি গাছের ছায়ায় দাঁড়াইয়া তর্করত্ন উচ্চকণ্ঠে ডাক দিলেন, ওরে ও গফরা, বলি ঘরে আছিস? তাহার বছর দশেকের মেয়ে দুয়ারে দাঁড়াইয়া সাড়া দিল, কেন বাবাকে? বাবার যে জ্বর। জ্বর? ডেকে দে হারামজাদাকে। পাষণ্ড ম্লেচ্ছ হাঁক ডাকে গফুর মিয়া ঘর হইতে বাহির হইয়া জ্বরে কাঁপিতে কাঁপিতে কাছে আসিয়া দাঁড়াইল। ভাঙা প্রাচীরের গা ঘেঁষিয়া একটা পুরাতন বাবলা গাছ, তাহার ডালে বাঁধা একটা ষাঁড়। তর্করত্ন দেখাইয়া কহিলেন, ওটা হচ্ছে কি শুনি? এ হিঁদুর গা ব্রাহ্মণ জমিদার, সে খেয়াল আছে? তার মুখখানা রাগে ও রৌদ্রের ঝাঁঝে রক্তবর্ণ, সুতরাং সে মুখ দিয়া তপ্ত খর বাক্যই বাহির হইবে। কিন্তু হেতুটা বুঝিতে না পারিয়া গফুর শুধু চাহিয়া রহিল। তর্করত্ন বলিলেন, সকালে যাবার সময় দেখে গেছি বাঁধা, দুপুরে ফেরবার পথে দেখছি তেমনি ঠাঁই বাঁধা। গোহত্যা হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দেবে, সে যে যেসে বামুন নয়। কি করব বাবা ঠাকুর, বড় লাচারে পড়ে গেছি। কদিন থেকে গায়ে জ্বর, দড়ি ধরে যে দুটো কুটো খাইয়ে আনবো তা মাথা ঘুরে পড়ে যায়। তবে ছেড়ে দে না, আপনিই চড়াই করে আসুক। কোথায় ছাড়বো বাবা ঠাকুর? লোকের ধান এখনো সব ঝাড়া হয়নি, খামারে পড়ে খড় এখনো গাদা দেওয়া হয়নি, মাঠের আলগুলো সব জ্বলে গেল, কোথাও এক মুঠো ঘাস নেই। কার ধানে মুখ দেবে, কার গাদা ফেড়ে খাবে, কেমনে ছাড়ি বাবা ঠাকুর? তর্করত্ন একটু নরম হইয়া কহিলেন, না ছাড়িস নে তো, ঠান্ডায় কোথাও বেঁধে দিয়ে দুয়াটি বিচুলি ফেলে দে না, ততক্ষণ চিবক। তোর মেয়ে ভাত রাঁধেনি, ফ্যানে জলে দে না এক গামলা, খাক। গফুর জবাব দিল না। নিরুপায়ের মতো তর্করত্নের মুখের পানে চাহিয়া তাহার নিজের মুখ দিয়া শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস বাহির হইয়া আসিল। তর্করত্ন বলিলেন,
তাও নেই বুঝি? কি করলি খড়? ভাগে এবার যা পেলি সমস্ত বেচে পেটাই নমো। গরুটার জন্যেও একাটি ফেলে রাখতে নেই? ব্যাটা কষায়। এই নিষ্ঠুর অভিযোগে গফুরের যেন বাকরোধ হইয়া গেল। ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল, কাহনখানেক খড় এবার ভাগে পেয়েছিলাম, কিন্তু গ্যালোসনের বকেয়া বলে কর্তামশাই সব ধরে রাখলেন। কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম, বাবুমশাই, হাকিম তুমি, তোমার রাজত্বি ছেড়ে আর পালাবো কোথায়? আমাকে ৫-১০ বিচুলি নাই দাও। চালে খড় নেই, একখানি ঘর, বাপ বেটিতে থাকি, তাও না হয় তালপাতায় গোজা গাজা দিয়ে এ বর্ষাটা কাটিয়ে দেব, কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ মরে যাবে। তর্করত্ন হাসিয়া কহিলেন, ইস, সাধ করে আবার নাম রাখা হয়েছে মহেশ, হেসে বাঁচি নে। কিন্তু এ বিদ্রূপ গফুরের কানে গেল না। সে বলিতে লাগিল, কিন্তু হাকিমের দয়া হলো না। মাস দুয়েকের খোরাকের মতো ধান দুটি আমাদের দিলেন, কিন্তু বেবাক্ষর সরকারের গাদা হয়ে গেল। ও আমার কুটোটিও পেল না। বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার অশ্রুভারে ভারী হইয়া উঠিল, কিন্তু তর্করত্নের তাহাতে করুণার উদয় হইল না। কহিলেন, আচ্ছা মানুষ তো তুই, খেয়ে রেখেছিস, দিবি নে? জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি? তোরা তো রামরাজত্বে বাস করিস, ছোট লোক কি না, তাই তার নিন্দে করে মরিস। গফুর লজ্জিত হইয়া বলিল, নিন্দে করব কেন বাবা ঠাকুর? নিন্দে তার আমরা করি নে, কিন্তু কোথা থেকে দিই বলো তো? বিঘে চারেক জমি ভাগে করি, কিন্তু উপরি উপরি দূষণ আজম্মা, মাঠের ধান মাঠে শুকিয়ে গেল, বাপ বেটিতে দুবেলা দুটো পেট ভরে খেতে পর্যন্ত পাইনে। ঘরের পানে চেয়ে দেখো, বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোণে বসে রাত কাটায়, পা ছড়িয়ে শোবার ঠাঁই মেলে না। মহেশকে একটিবার তাকিয়ে দেখো, পাজরা গোনা যাচ্ছে। দাও না ঠাকুরমশাই, কাহন ২ ধার, গরুটাকে ২ দিন পেট পুরে খেতে দিই। বলিতে বলিতেই সে ধপ করিয়া ব্রাহ্মণের পায়ের কাছে বসিয়া পড়িল। তর্করত্ন তীরবৎ ২ পা পিছাইয়া গিয়া কহিলেন, আ মর, ছুঁয়ে ফেলবি নাকি? না বাবা ঠাকুর, ছোবো কেন? ছোবো না, কিন্তু দাও না এবার আমাকে ২ কাহন খড়। তোমার ৪-৪টে গাদা সেদিন দেখে এসেছি, এ কটি দিলে তুমি টেরও পাবে না। আমরা না খেয়ে মরি, ক্ষতি নেই, কিন্তু ও আমার অবলা জীব, কথা বলতে পারে না, শুধু চেয়ে থাকে আর চোখ দিয়ে জল পড়ে। তর্করত্ন কহিলেন, ধার নিবি? শুধবি কি করে শুনি? গফুর আশান্বিত হইয়া ব্যগ্রস্বরে বলিয়া উঠিল, যেমন করে পারি শুধবো বাবা ঠাকুর, তোমাকে ফাঁকি দেব না। দাঁড়ান, গল্প বলা স্টপ রেখে বলে দিচ্ছি কি হচ্ছে। ছেলে মেয়ে দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে গড়িয়াহাটে গিয়েছিল কিছু মার্কেটিংয়ের জন্য। সেই বাজারে গিয়ে নিজেদের স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট কিনেছে, তারই কিছু অংশ আপনাদের ভিডিওর আকারে দেখানো হলো। ফেরার সময় সুস্বাদু মোমো খেয়ে এসেছে, মানে দার্জিলিং মোমো। চলুন গল্পটা আবার কন্টিনিউ করি। তর্করত্ন মুখে এক প্রকার শব্দ করিয়া গফুরের ব্যাকুল কণ্ঠের অনুরণন করিয়া কহিলেন, ফাঁকি দেব না, যেমন করে পারি শুধব। রসিক নাগর, যা যা সর, পথ ছাড়, ঘরে যাই, বেলা হয়ে গেল। এই বলিয়াই তিনি একটু মুচকি হাসিয়া পা বাড়াইয়া সহসা সভয়ে পিছাইয়া গিয়া সক্রোধে বলিয়া উঠিলেন, আ মরো, শিং নেড়ে আসে যে, গুতবে নাকি? গফুর উঠিয়া দাঁড়াইল। ঠাকুরের হাতে ফলমূল ও ভিজা চালের পুটুলি ছিল, সেটা দেখাইয়া কহিল, গন্ধ পেয়েছে, এক মুঠো খেতে চাই। খেতে চাই তা বটে, যেমন চাষা আর তেমনি বলদ, খড় জোটে না, চাল কলা খাওয়া চাই। নে নে, পথ থেকে সরিয়ে নে, যে শিং কোনো দিন দেখছি কাকে খুন করবে। এই বলিয়া তর্করত্ন পাশ কাটাইয়া হন হন করিয়া চলিয়া গেলেন। গল্পবেলা বন্ধ করে আপনাদের বলে দিচ্ছি, এখানে একটু আমি পনির তৈরি করে রাখলাম, আর রসগোল্লা দিয়ে বানাচ্ছি রসমালাই। চলুন গল্পটা আবার শুরু করি। গফুর সেদিক হইতে দৃষ্টি ফিরাইয়া ক্ষণকাল স্তব্ধ হইয়া
মহেশের মুখের দিকে চাহিয়া রহিল। নিবিড় কালো চোখ দুটি বেদনা ও ক্ষুধায় ভরা। কহিল, তোকে দিলে না এক মুঠো? ওদের অনেক আছে, তবু দেয় না। না দিগ্গে। তাহার গলা বুঝিয়া আসিল। তারপরে চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। কাছে আসিয়া নীরবে ধীরে ধীরে তাহার গলায়, মাথায়, পিঠে হাত বুলাইয়া দিতে দিতে চুপি চুপি বলিতে লাগিল, মহেশ, তুই আমার ছেলে। তুই আমাদের 8 সন প্রতিপালন করে বুড়ো হয়েছিস। তোকে আমি পেট পুরে খেতে দিতে পারি নে, কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি। মহেশ প্রত্যুত্তরে শুধু গলা বাড়াইয়া আরামে চোখ বুজিয়া রহিল। গফুর চোখের জল গরুটার পিঠের উপর রগড়াইয়া মুছিয়া ফেলিয়া তেমনি অস্ফুটে কহিতে লাগিল, জমিদার তোর মুখের খাবার কেড়ে নিল। শ্মশানধারে গায়ের যে গোচরটুকু ছিল তাও পয়সার লোভে জমাবিলি করে দিল। এই 2 বছরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল? ছেড়ে দিলে তুই পরের গাদা ফেড়ে খাবি, মানুষের কলা গাছে মুখ দিবি। তোকে নিয়ে আমি কি করি? মহেশ গল্পের প্রথম পর্বের একেবারে শেষ পর্যায়ে এসে আজকের ব্লগটি শেষ করছি। পরেরটুকু পরের ব্লগে পাঠ করব। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।